প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী তাদের জন্য আমি নিয়ে আসছি পরিসংখ্যানের আলোচনা। তো এই পরিসংখ্যানের বিষয়টা তোমরা যারা 10-এ পড়ো তারাও অনেকে পারো না। এই পরিসংখ্যানের বিষয়টা কিন্তু 9-এ প্রথম সাময়িক পরীক্ষায় শেখানো হয়, বার্ষিক পরীক্ষায় শেখানো হয়, তারপর 10-এর প্রথম সাময়িক পরীক্ষায় শেখানো হয়। তারপরেও পরিসংখ্যান অনেকেই পারে না। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে না বুঝে জিনিসগুলো পড়া। তো পরিসংখ্যান বিষয়টা হচ্ছে তোমার প্রত্যেক পরীক্ষায় থাকে, অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা। তো এবং এইটা শিক্ষার্থীরা যারা দুর্বল তারা কিন্তু চেষ্টা করে পরিসংখ্যান থেকে 2টা সেমিশন দেওয়ার জন্য। যেহেতু তুমি পরিসংখ্যানটা 2টা সেমিশন দিতে চাচ্ছ, তাহলে পরিসংখ্যানটা তোমাকে একটু ভালো করে শিখতে হবে। তো এইখানে আমি 3টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, 2টা সৃজনশীল আর একটা প্রশ্ন। এটা যদি আমি আজকে আলোচনা করতে পারি তাহলে পরিসংখ্যানের কোনো সৃজনশীল আর তোমার কোনো সমস্যা হবে না। তো চলো আমরা এক এক করে শুরু করি। প্রথমে আমরা শুরু করি 1 নাম্বার। তো 1 নাম্বারের খ যদি আমরা করতে চাই, তো এখানে বলছে উপাত্তে মধ্যক নির্ণয় করো। উপাত্তে মধ্যক যদি নির্ণয় করতে চাও তাহলে তোমাকে অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যার সারণী নির্ণয় করতে হবে। কি করতে হবে? ক্রমযোজিত গণসংখ্যার সারণী। তাহলে আমরা মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যার তোমার সারণী তৈরি করা হবে। প্রথম কাজ ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করা। তাহলে ক্রমযোজিত গণের সারণী তৈরি করতে গেলে তোমার 3টা কলাম নিতে হবে। 1, 2 এরকম 3টা কলাম নিতে হবে। তো প্রথম কলামে তোমার থাকবে শ্রেণীব্যক্তি, তারপর গণসংখ্যা, তারপর ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা এরকম 3টা। একটা ক্রমযোজিত গণসংখ্যা, হ্যাঁ, আরেকটা তোমার গণসংখ্যা। তো শ্রেণীব্যক্তি গুলো আমরা আগে লিখি। তাহলে এখানে তোমার 67, তারপর 71 থেকে 75, 76 থেকে 80, 81 থেকে 85, 86 থেকে 90, 91 থেকে 95। তাহলে এই যে 6টা কলাম নিলেই আমাদের হয়ে যাবে। লাস্টে আমরা একটা মোট লিখবো। এখানে তোমার গণসংখ্যা সারণী মধ্যে এখানে 4, 6, 9, 13, 7, 5। আমরা জানি ক্রমযোজিত গণসংখ্যা নিয়মটা তোমার প্রথম গণসংখ্যাটা এখানে লিখবা 4, এরপর আর যোগ করবা। 4 এর সাথে 6 যোগ করলে কত হবে? 10। তারপর 9 আর 10 যোগ করলে কত হবে? 19। 19 আর 13 যোগ করলে কত হবে? 32। 32 আর 7 যোগ করলে কত হবে? হ্যাঁ, 32 আর তোমার 7, তাহলে হবে 39। 39 আর 5 যোগ করলে কত হবে? 44। তাহলে এখানে তোমার টোটাল দেওয়া আছে 44 জনের। দেখি আমরা আবার 4, 6 যোগ করলে 10, 10 আর 9 যোগ করলে তোমার 19, 19 আর 13 যোগ করলে হয় তোমার 32, 32 আর 7 যোগ করলে হয় তোমার 39, 5 যোগ করলে হয় 44। তার মানে এখানে n এর মান 44। এর মান কি? 44। তাহলে এখানে n তোমার মোট লেখার দরকার নেই, n কি? 44। তুমি এখানে যোগ করেও লিখতে পারো n 44, কারণ সর্বশেষে মানটা যেটা আসে সেটাই n এর মান। সেটা কি? n এর মান। তাহলে প্রথমে আমাদের মধ্য নির্ণয় করতে গেলে কি করতে হবে? ক্রমযোজিত গণসংখ্যা সারণী নির্ণয় করতে হবে।
তাহলে ক্রমজিত গণসংখ্যা সারণী যদি নির্ণয় করতে চাও তাহলে তোমার সারণী কলাম লাগবে তিনটা, একটা শ্রেণী ব্যক্তি, একটা গণসংখ্যা, আর কি ক্রমজিত গণসংখ্যা। এখন দেখো তুমি মদ্যক যদি নির্ণয় করতে চাও তাহলে হচ্ছে এই সারণীটা সবার আগে তৈরি করতে হবে। তৈরি করার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে n/2 এর মান বের করা। কারণ মদ্যক নির্ণয় যে সূত্র, মদ্যক নির্ণয় সূত্রটা আমি এখানে লিখি যে মদ্যক নির্ণয়ের সূত্র, তো বা সরাসরি লিখতে পারি মদ্যক সমান সমান হচ্ছে L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/Fm। তাহলে এই যে মদ্যক নির্ণয় সূত্র, এই সূত্রগুলো যে যে উপাত্তগুলো দরকার সেগুলো তোমাকে আগে বের করে নিতে হবে। তাহলে এখানে প্রথম কাজ হচ্ছে তোমার n/2 এর মান বের করা, n/2 এর মান বের করা। তাহলে দেখো আমরা প্রথমে মদ্যক নির্ণয় করছি, তাহলে মদ্যক নির্ণয় করতে গেলে আমার এই ফর্মুলাটা লাগবে। এইটা তোমরা অনেকে জানো যারা এখন পরীক্ষা দিচ্ছ বা সামনে পরীক্ষা দিবে। আমার কাজ হচ্ছে জিনিসটা আবার তোমাদেরকে রিমাইন্ডার করে দেওয়া, বুঝাই দেওয়া, জিনিসটা সহজ করে। এখন দেখো প্রথম কাজ হচ্ছে n/2 বের করা। তাহলে n/2 হচ্ছে এখানে 44 ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে 22। এই 22 যা মধ্যকতম পদ, মধ্যকতম পদ, এবং এই মধ্যকতম পদটি কোথায় অবস্থিত? এটি 22 অবশ্যই 19-এর পরে, অর্থাৎ এখানে খুঁজবা, ক্রমযোজিত গণসংখ্যাটা খুঁজবা। কোথায় খুঁজবা? এই n/2 এর মানটা ক্রমযোজিত গণসংখ্যা খুঁজবা। তাহলে এখানে এই পর্যন্ত 19 পর্যন্ত আছে, 19-এর পর থেকে 32 পর্যন্ত এই ঘরে থাকবে, তাহলে 22 তো 19-এর পর, তাই এটি তোমার হচ্ছে কোন শ্রেণী ব্যবধানে থাকবে? 81 মাইনাস 85 শ্রেণীতে অবস্থিত। সুতরাং মধ্যক শ্রেণী হলো 81 মাইনাস 85। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে তোমাকে মধ্যক শ্রেণী নির্ণয় করা। তাহলে এটা নির্ণয় করতে গেলে প্রথমে n/2 বের করবা, এই n/2 ভাগ করলে যা হবে সেটা হবে মধ্যকতম পদ। হ্যাঁ, মধ্যকতম পদ। এই মধ্যকতম পদটা কোন শ্রেণীতে আছে সেটা তুমি ক্রমযোজিত গণসংখ্যার সাহায্যে খুঁজে নিবা। কারণ এই যে 222 ক্রমযোজিত গণসংখ্যার 32-এর গড়ের মধ্যে আছে, তো এইটা কোন শ্রেণী ব্যক্তি ব্যবধানে আছে? 81 থেকে 85 শ্রেণী ব্যবধানে আছে। ওটাই হবে হচ্ছে তোমাকে মধ্যক শ্রেণী। এই মধ্যক শ্রেণীর যে নিম্ন সীমা অর্থাৎ 81, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এইটাকে বলা হয় হচ্ছে তোমার L এর মান। এটা কি মান? L এর মান। দেন হচ্ছে মধ্যক শ্রেণীর আগের যে ক্রমযোজিত গণসংখ্যা, এটাকে বলা হয় FC এর মান, মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। মধ্যক শ্রেণী বরাবর যে গণসংখ্যা সেটা হচ্ছে তোমার FM এর মান, FM এর মান। তাহলে FM হচ্ছে এখানে 13, আর এবং H কত হবে? H হচ্ছে শ্রেণী ব্যবধান। তাহলে এখানে শ্রেণী ব্যবধান 5, কারণ তুমি 70 থেকে 66 বিয়োগ করো, কত হয়? 4, 1 যোগ করে দাও, যেটা হবে সেটাই হবে শ্রেণী ব্যবধান। দেখো যে কোনো শ্রেণী ব্যক্তি দেওয়া থাকলে এটা বিয়োগ করবে, বিয়োগ করে 1 যোগ করে দিবা, তাহলেই তোমার হচ্ছে শ্রেণী ব্যক্তি এসে পড়বে। কি এসে পড়বে? শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। তাহলে এখানে দেখো মধ্য নির্ণয় করতে গেলে প্রথমে তোমাকে n/2 এর মান বের করতে হবে। ওইটা তুমি হবে মধ্যকতম পদ, ওটা খুঁজবা হচ্ছে তুমি ক্রমযোজিত গণসংখ্যার কোন শ্রেণী ব্যক্তির মধ্যে আছে। তার ক্রমযোজিত গণসংখ্যা সংখ্যার মধ্যে খুঁজবা, এখানে 22, তাহলে 19 পর্যন্ত এই ঘরে আছে, 22 এই ঘরে থাকবে। এই ঘর বরাবর যে শ্রেণী ব্যক্তিটা থাকবে সেটাই হচ্ছে তোমার মধ্যক শ্রেণী। এই মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে L এর মান। তাহলে এই L এর মান আমরা পাইলাম, FC পাইলাম, FM পাইলাম। আর FCটা হচ্ছে কি? মধ্যক শ্রেণীর আগের ক্রমযোজিত গণসংখ্যা। FMটা কি? মধ্যক শ্রেণী বরাবর ক্রমযোজিত গণসংখ্যা। বোঝার সুবিধার জন্য তুমি চাইলে এখানে FC লিখে দিতে পারো, এখানে FM লিখে দিতে পারো, কোনো সমস্যা নাই। স্কুলে পরীক্ষা দিলে কোনো সমস্যা নাই। এখন এরপরে তো তুমি লিখবা আমরা জানি, তো সুতরাং আমি আগে লিখছিলাম তাই তখন আমরা জানি লিখিনি, এখন লিখে নিলাম সুন্দর করে বসে। আমরা জানি যে মধ্যক লিখবা, L এর মান কত? L এর মান হচ্ছে তোমার 81, n/2 কত? 22, FC কত? 19, H কত? 5, FM কত? তোমার হচ্ছে 13। তাহলে 81 বিয়োগ করলে কত হয়? 3। এই জায়গার মধ্যেও অনেক স্টুডেন্টরা ভুল করে, এই 3 আগে যোগ করে দেয়। 3কে আগে যোগ করা যাবে? বলো, 3 আগে যোগ করা যাবে না, কারণ আগে গুণের কাজ করতে হয়। আগে কি কাজ করতে হয়? গুণের কাজ। তাহলে এখানে তুমি 3 ইন্টু 5 অর্থাৎ 15 আর কি, 15কে তোমার 13 দ্বারা ভাগ করে, তাহলে এটা আমি একটু দেখাই দিই। পরবর্তী লাইন হবে 81 প্লাস 15/13,
এই 81, তাহলে গুণের কাজ আগে করতে হবে। 15কে 13 দ্বারা ভাগ করলে হয় 1.15, তার মানে হচ্ছে 82.15। এটাই হচ্ছে তোমার মদ্যক। তাহলে দেখো, মদ্যক নির্ণয় করাটা আহামরি কঠিন কোনো কাজ না, সহজ কাজ। তাহলে আমরা যদি আবার বলি যে মদ্যক নির্ণয় করতে গেলে প্রথমেই হচ্ছে আমাকে ক্রমজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। তারপর হচ্ছে তোমার ওখানে n/2 এর মান বের করতে হবে। n/2 এর মান যত হবে সেটা হবে মধ্যকতম পদ। এই মধ্যকতম পদটা খুঁজে নিতে হবে আমাদের। বুঝবো আমরা ক্রমজিত গণসংখ্যার সাহায্যে। দেখবো আমরা এই মধ্যকতম পদটা ক্রমজিত গণসংখ্যা কোন ঘরে আছে। 32 এর মধ্যে আছে। এই 32 বরাবর যে শ্রেণী ব্যক্তিটা থাকবে সেটাকে বলা হবে হচ্ছে কি মধ্যক শ্রেণী। আর মধ্যক শ্রেণীর যে ছোট মান মানে নিম্নসীমা সেটাকে বলা হয় এল। ও এল এর পরে মধ্যক শ্রেণীর আগের ক্রমজিত গণসংখ্যা সেটা এফসি। মধ্যক শ্রেণীর বরাবর যে গণসংখ্যা সেটাকে বলা হয় এফএম। আর শ্রেণী ব্যবধান তো বের করতে পারোই, তারপর সূত্র মধ্যে বসে দিয়ে অঙ্ক করে দিল। তো আশা করি মধ্যক তোমরা সহজেই বুঝতে পেরেছো। এইবার চলো আমরা অজীব রেখা অঙ্কন করা শিখি। দেখো, অজীব রেখা যদি অঙ্কন করতে চাও তাহলে তোমার ওই মধ্যক নির্ণয়ের যে সারণী সেটা তৈরি করলেই হয়ে যাবে। তাহলে অজীব রেখা নির্ণয় করতে গেলে মধ্যক নির্ণয় সারণী যেটা সেটা দিয়ে করা যায়। এখন নতুন করে আবার আমাকে সারণী তৈরি করা লাগবে না। তবে যদি মধ্যক নির্ণয় করতে না বললে অঙ্কটার মধ্যে সূচক নির্ণয় করতে বলে, তখন তো তোমাকে অজীব রেখা বের করতে বললে এটা এঁকে নিতে হবে। তাহলে এটা কিন্তু তোমার হচ্ছে আমরা লিখে দিতে পারি এখানে অজীব রেখা নির্ণয়ের জন্য। অজীব রেখা নির্ণয়ের জন্য ক্রমযোগ্য সারণী তৈরি করা হলো। তবে এখন একই প্রশ্নের মধ্যে যখন আসবে তখন কিন্তু তোমাকে সারণীটা না করলেও হবে। তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি বলবা খ নঙ্গের সারণী ব্যবহার করে অজীব রেখা নির্ণয় করতে হবে। তাহলে এই অজীব রেখা যদি নির্ণয় করতে চাও তাহলে তোমাকে কি কি কাজ করতে হবে? অজীব রেখা নির্ণয় করতে গেলেই অজীব রেখা নির্ণয়ের নিয়মটা একটু মনে রাখো। অজীব রেখা নির্ণয়ের অজীব রেখার জন্য লিখবো অজীব রেখা অঙ্কনের জন্য অজীব রেখা অঙ্কন করতে গেলে তোমাকে দুইটা নিয়ম মনে রাখতে হবে। এক, সেটা হচ্ছে যে এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যক্তির উচ্চ সীমা বসাইতে হবে। উচ্চ সীমা, যেমন ধরো এখানে 70, 75, 80, 85, 90, 90 এগুলোকে বলে উচ্চ সীমা। দুই, ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা বসাইতে হবে। তাহলে একটু খেয়াল করো, তাহলে এক্স অক্ষ বরাবর শ্রেণীবৃত্তির উচ্চ সীমা বসাইতে হবে, ওয়াই অক্ষ বরাবর কি করতে হবে? তোমার ক্রমযোজিত গণসংখ্যা বসাইতে হবে। এই দুইটা পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে, তাহলে তুমি অজীব রেখা অঙ্কন করতে পারবে। এখন যেহেতু আমার হাতে গ্রাফ নাই বা বোর্ডে গ্রাফ দেখানো সম্ভব না, তাই আমি একটু ফ্রি হ্যান্ডে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথম কাজ হচ্ছে তোমার এইরকম আমরা গ্রাফ পেপারে এক্স অক্ষ নির্ণয় করে নিব, তারপর হচ্ছে কি ওয়াই অক্ষ নির্ণয় করে নিব। তাহলে এটা হবে এক্স প্রাইম, এটা হবে ওয়াই প্রাইম, এটা মূলবিন্দু। এখন আনুমানিক ভাবে আমি ধরো এখানে এই মানগুলো এখান থেকে শুরু করতেছি। এটা দেখো, এইখানে এই শ্রেণী ব্যবধানের নিম্ন সীমার থেকে যদি 1 বিয়োগ করো তাহলে এটা আগের শ্রেণী ব্যবধানের কি হবে? উচ্চ সীমা হয়ে যাবে। তাহলে ওই আগের শ্রেণীর উচ্চ সীমা তুমি নিবা 65। তারপর হচ্ছে পরবর্তী উচ্চ সীমাগুলো নিবা 70, তোমার হচ্ছে 75, তারপর হচ্ছে 80, তারপর হচ্ছে 85, তারপর হচ্ছে 90, 95। আর এই অংশটা এরকম ভাঙ্গা চিহ্ন দিয়ে দেখাই দিবা যে এই মানগুলো আমাদের এখানে নাই। ঠিক এখানে আমরা ধরো এইটা
এখানে মান আর ক্রমযুক্ত গণসংখ্যা বসাইতে হবে। এখন তুমি গ্রাফ পেপারে কি করবা? গ্রাফ পেপারে তোমার মানের উপর নির্ভর করে তুমি প্রতি ক্ষুদ্রতম গড়কে কয় একক ধরবা সেটা নির্ভর করবে। প্রয়োজন অনুসারে তুমি প্রতি ক্ষুদ্রতম গড়কে 2 একক ধরতে পারো, প্রতি ক্ষুদ্রতম গড়কে প্রয়োজনে 4 এককও ধরতে পারবা, আবার প্রতি ক্ষুদ্রতম গড়কে তুমি হচ্ছে 1 এককও ধরতে পারবা। তুমি দেখবা আগে মানগুলো যে এটা আমার যতটুকু গ্রাফ দিবে ততটুকু আমাদের আঁকতে পারবো কিনা। কারণ সবকটা যে প্রতি ক্ষুদ্রতম গড়কে যদি 1 একক ধরে করি তাহলে 50 করতে গেলে মোটামুটি বেশ ভালোই দূরত্ব হবে। সেই ক্ষেত্রে তোমার ধর 50-এর কাছাকাছি, সেটা প্রতি ক্ষুদ্রতম গড়কে 2 একক ধরলে হবে না, 1 একক ধরলে হবে না, 2 একক ধরতে হবে। আর এখানে মোটামুটি প্রতি ক্ষুদ্রতম গড়কে 1 একক ধরলেই হয়ে যাবে। তাহলে এখানে এই যে ইয়েটা ক্রমযুক্ত গণসংখ্যাটা, সেটা আমি আঁকতেছি কিভাবে? এক অক্ষ বরাবর ক্ষুদ্রতম গড়কে 1 একক ধরছি, ক্ষুদ্রতম গড়কে 1 একক ধরে। তুমি সুন্দর করে লিখে দিবা পরীক্ষায় যে চিত্রটা আঁকার উপরে যে এক অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম গড়কে 1 একক ধরে এবং ওয়াই একক বরাবর প্রতি ক্ষুদ্রতম গড়কে 2 একক ধরে আমরা গণসংখ্যা বসাই এবং ক্রমযুক্ত গণসংখ্যা বসাই। তাহলে ধরো এখানে হচ্ছে আমি 10 দিলাম, তারপরে দিলাম 20, তারপরে দিলাম 30, তারপর হচ্ছে কি 40। এখানে প্রতি ক্ষুদ্রতম গড়কে আমি 2 একক ধরে নিচ্ছি, প্রতি ক্ষুদ্রতম গড়কে কি 2 একক ধরে নিচ্ছি। তাহলে এইদিকে হচ্ছে উচ্চ সীমা, আর এটা হচ্ছে তোমার ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তোমরা আমি আমার কাছ থেকে যেটা শিখো সেটা হচ্ছে আমি এক অক্ষ বরাবর কি বসাবো? ওয়াই অক্ষ বরাবর। তাহলে এক অক্ষ বরাবর আমার শ্রেণীবৃত্ত উচ্চসীমা বসাবো। শ্রেণীবৃত্ত উচ্চসীমা বসাতে যে প্রথম শ্রেণীর ব্যবধানের নিম্ন শ্রেণী থেকে 1 বিয়োগ করে দিয়ে সেই উচ্চসীমাটা আগে শুরু করবা। হ্যাঁ, যেমন 65 দিয়ে শুরু করছি, দেন বাকিগুলো বসাবা। দেন হচ্ছে তোমার ওয়াই অক্ষ বরাবর তুমি দেখবা যে প্রতি ক্ষুদ্রতম গড়কে 1 একক না 2 একক নিলে আমি মানগুলো বসাতে পারবো। তাহলে 44 মান মোটামুটি তোমাকে 4 ভাগের এক অংশ যদি দেয়, প্রতি ক্ষুদ্রতম গড়কে কি করতে হবে? 2 একক ধরতে হবে। তাহলে এই সব কাগজে এই মানগুলো বসাবা। বসানোর পরে তুমি শুরু করবা হচ্ছে এই উচ্চ সীমার ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে এই 4, তাহলে আনুমানিক এখানে যদি 10 দিচ্ছি তাহলে আনুমানিক ভাবে 4 এই জায়গায় হওয়ার কথা। তা 75 এর জন্য কত? 10 মানে এই বরাবর হবে 10। 80 মানে হচ্ছে তোমার হচ্ছে 19, তাহলে একদম 20-এর প্রায় নিচে। তারপর হচ্ছে 85, তাহলে 85 এর জন্য 32 মানে হচ্ছে 30-এর একটু উপরে। 90-এর জন্য কত হবে? 39। তারপর এখানে আমরা আরেকটা মান নিয়ে নিলাম 50, কারণ আমাদের 40 লাগবে। 95-এর জন্য ধরো এখানে 40। তাহলে এই যে মানগুলো বসানোর পর তুমি এই যে ফ্রি হ্যান্ডে লিখে দিবা, তাহলে এই তো হয়ে গেল অজীব রেখা। ঠিক আছে, তাহলে অজীব রেখা যদি অঙ্কন করতে চাই আমাদের এক অক্ষ বরাবর উচ্চসীমা বসাবো শ্রেণীব্যক্তির, আর ওয়াই অক্ষ বরাবর ক্রমযুক্ত গণসংখ্যা বসাবো। দেন হচ্ছে আমার মানের উপর ভিত্তি করে আমরা কি মানে ক্ষুদ্রতম গড়ের কত একক ধরবো সেটা নির্ভর করবে হচ্ছে মানের উপর। তো এই ক্ষেত্রে আমাদেরকে এই লেখাটার উপরে লিখতে হবে, এই চিত্রটা আঁকার উপরে লিখবা যে তুমি কি মানে এক অক্ষ বরাবর কি বসাইছো, ওয়াই অক্ষ বরাবর কি বসাইছো। তো আমি এখানে ছোট্ট করে এখানে লিখে দেই তোমাদের সুবিধার জন্য যে এক অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম ভরকে 1 একক ধরে শ্রেণী ব্যক্তি উচ্চসীমা ও ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম ভরকে 2 একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে অজীব রেখা অঙ্কন করা। এতটুকু লিখলে কিন্তু হয়ে যাবে। তুমি সেট চিহ্ন দ্বারা প্রকাশ করছো প্রথম উচ্চ সীমার প্রথম শ্রেণীর উচ্চ সীমা নিচ্ছে, এই কথা যদি লিখতে পারো লিখবা, না লিখলেও সমস্যা নাই। শুধু এতটুকু লিখে ওই লেখাটার নিচে তুমি স্টেপলার করে লাগাই দিবা। তাহলে দেখো এক অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম গড়কে 1 একক ধরে শ্রেণীর উচ্চ সীমা, ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম গড়কে 2 একক ধরে
ক্রমজিত গণসংখ্যা বসিয়ে অজীব রেখা অঙ্কন করা হয়। এই কথা লেখার পর চিত্রটা তুমি গ্রাফে আঁকবা, আঁকার পরে ওটা লিখে স্টেপলা করে দিবা। আর যারা ভালো স্টুডেন্ট তারা লিখে দিবা যে এখানে 0 থেকে 65 পর্যন্ত স্যার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়েছে এবং প্রথম শ্রেণীর ব্যবধানের আগের শ্রেণীর ব্যবধানে উচ্চসীমা নেওয়া হয়েছে। এই কথা লিখে দিলে উত্তম, আর না লিখে দিলেও সমস্যা নেই, যদি এতটুকু লিখতে পারো লিখে তুমি তখন সুন্দর করে, আর অবশ্যই গ্রাফের নিচে উচ্চসীমা বসাই দিবা, ক্রমজিত গণসংখ্যা বসাবা, একটা এরো সাইন দিয়ে দিবা এরকম করে, যে তুমি উপরের দিকে বসাইতেছো ক্রমজিত গণসংখ্যা, ডান দিকে বসাইতেছো কি তুমি উচ্চসীমা। তাহলে অজীব রেখা অঙ্কন করতে গেলে কি করতে হবে, এক্স অক্ষ বরাবর শ্রেণীবৃত্ত উচ্চসীমা বসাতে হবে, আর ওয়াই অক্ষ বরাবর ক্রমজিত গণসংখ্যা বসাতে হবে। প্রতি ক্ষুদ্রতম গড়কে কত একক ধরবো সেটা নির্ভর করবে মানের উপর। মান যদি বড় হয় তুমি প্রতি ক্ষুদ্রতম গড়কে সাধারণত 2 একক ধরবে। এখন যদি 2 একক ধরো তুমি বসাতে পারতেছো না, মানগুলো অনেক ব্যবধান মনে হচ্ছে, তাহলে প্রতি ক্ষুদ্রতম গড়কে 3 ধরবা। ধরবা 3, 3 ধরলে ধরো প্রতি 5 গড় 15 হবে, 15, তারপরে 5 গড় তুমি লিখবা 30, তারপর 45, তারপরে হচ্ছে তোমার হচ্ছে 60, এরকম করে লিখতে পারবো। এটা নির্ভর করবে মানের উপর। তো আশা করি তোমরা অজীব রেখাটা বুঝতে পেরেছো, তুলে নাও। তাহলে এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম গড়কে 1 একক ধরে শ্রেণীবৃত্ত উচ্চসীমা, ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম গড়কে 2 একক ধরে ক্রমজিত গণসংখ্যা বসিয়ে আমরা অজীব রেখা অঙ্কন করেছি। এবার চলেন আমরা চলে যাই পরবর্তী শ্রেণী ব্যবধানে, ওখানে উপাত্তে প্রচুরক নির্ণয় করতে বলছি। পরবর্তী অঙ্ক যদি আমরা চলে যাই তাহলে সারণীটাও মুছে দেই, নতুন করে সারণী আবার বানাইতে হবে। তাহলে এখানে আশা করি তোমরা এখন অজীব রেখা মধ্যক সহজেই পারবে। তো এবার দেখেন পরবর্তী দুটো অঙ্ক করবো আমরা, যে উপাত্তে প্রচুরক নির্ণয়, তারপর হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। তাহলে প্রচুরক যদি নির্ণয় করতে চাই, প্রচুরক নির্ণয় করার জন্য কোনো সারণী তৈরি করা লাগে না। প্রচুরক নির্ণয় করতে গেলে কি লাগে না, কোনো সারণী তৈরি করা লাগে না। সেক্ষেত্রে আমরা ওই যে সারণী দেওয়া আছে সেটা থেকে আমরা করতে পারবো। তো প্রচুরক নির্ণয় করার সূত্রটাকে আমরা জেনে নিই। তো আমরা জানি প্রচুরক তোমার হচ্ছে সমান সমান L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। এটা হচ্ছে প্রচুরক নির্ণয় করার সূত্র। তাহলে এই প্রচুরক নির্ণয় করার সূত্র এখন দেখেন F1 জিনিসটা কি। এখানে F1 হচ্ছে, আচ্ছা এখানে তোমার যে কাজটা করতে হবে, আগে সর্বোচ্চ গণসংখ্যা যেটা সেটা দিয়ে প্রচুরক শ্রেণী নির্ণয় করতে হবে। তাহলে এখানে সর্বোচ্চ গণসংখ্যা আগে বের করে নিতে হবে। তো এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 17। সুতরাং প্রচুরক শ্রেণী হচ্ছে 55 থেকে 59। তাহলে খেয়াল করো, প্রচুর নির্ণয় করতে গেলে প্রথম কাজ হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা নির্ণয়। তো সর্বোচ্চ গণসংখ্যা আমরা আগে নির্ণয় করলাম, দেখলাম 17। এই বরাবর যে শ্রেণী ব্যাপ্তিটা থাকবে সেটাই হবে তোমার প্রচুরক শ্রেণী। কি শ্রেণী? প্রচুরক শ্রেণী। তাহলে এই প্রচুরক শ্রেণীর যে নিম্ন সীমা সেটা এল এর মান সেটা, সুতরাং এল ইকুয়াল হচ্ছে 55। তাহলে মধ্যক নির্ণয়ের সময় যেমন আমরা মধ্যক শ্রেণী নির্ণয় করে নিচ্ছি, প্রচুরক শ্রেণী নির্ণয় করতে গেলে প্রচুরক শ্রেণী কি করতে হবে, নির্ণয় করে নিতে হবে। এখানে যেমন আমি কত প্রচুরক নির্ণয় করতে বলছি, অনেক সময় পরীক্ষায় কিন্তু মানে ক্ষতেও প্রচুরক নির্ণয় করা আসতে পারে, তখন তোমার জন্য ব্যাপারটা ইজি হয়ে যাবে। এখন দেখো এখানে F1 বের করে নিতে হবে। F1 কি? F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ, তাহলে এখানে কত হবে 8। F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরবর্তী গণসংখ্যা বিয়োগ, তার মানে 5। এবং এখানে H কত হবে, 45 থেকে 49 বিয়োগ করলে হয় 4, 4 লাগে 1 যোগ করতে হবে, তাহলে সেটা হবে H এর মান 5। তাহলে এখন তাহলে সুতরাং প্রচুরক সূত্র তো আমরা উপরে লিখে রাখছি, তাহলে এখানে প্রচুরকের এল এর জায়গায় বসাই দেবো কি 55, F1 এর জায়গায় কি বসাবো 8, তাহলে 8 প্লাস F2 এর জায়গায় হচ্ছে 5 ইন্টু 5, তাহলে 55 প্লাস 5 8 40, 8 5 13। তাহলে 13কে 40কে 13 দ্বারা ভাগ করে যে মান আসবে সেটা তুমি বসায় দাও।
তাহলে 55 প্লাস 3.076 সমান সমান 58.076। এটাই হচ্ছে তোমার প্রচুরক। তাহলে আমাদের প্রচুরক শেখাও হয়ে গেল। তাহলে প্রচুরক নির্ণয় করতে গেলে আমাদের সারণী তৈরি করা লাগে না। প্রচুরক যদি আমরা নির্ণয় করতে চাই, আমাদের যে সারণীটা দেওয়া থাকবে সেই সারণীটা ব্যবহার করে আমরা কি তৈরি করতে পারবো। তো প্রচুরক নির্ণয়ের সূত্র কি? প্রচুরক হচ্ছে L প্লাস F1/F1 প্লাস F2 ইন্টু H। সবার আগে হচ্ছে আমাকে প্রচুরক শ্রেণী আগে নির্ণয় করতে হবে। তাহলে আগে সর্বোচ্চ গণসংখ্যা কত? 17। তাহলে সুতরাং এই 17 যে শ্রেণী ব্যক্তিতে মানে বিদ্যমান সেই শ্রেণী ব্যক্তিটা আমাদেরকে নিতে হবে। ওই শ্রেণী ব্যক্তি হবে প্রচুরক শ্রেণী। ওই প্রচুরক শ্রেণীর ছোট মানটা যেটা আমরা নিম্ন সীমা বলি সেটা হবে L এর মান। তারপরে হচ্ছে আমাদের F1 বের করতে হবে। F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস আগের গণসংখ্যা, পূর্ববর্তী গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। দেন সূত্রের মধ্যে মানগুলো বসে দিলেই অঙ্ক হয়ে যাবে। খুবই সোজা। চলো এভাবে চলে যাই আমরা সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। তো এইটা করতে গেলে আবার আমাদের একটা বড় সড়ো সারণী আঁকতে হবে। তো 5টা কলাম লাগবে তুমি যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সারণী করতে চাও। 2 এর খ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সারণী, গড় নির্ণয়ের সারণী। তাহলে এখানে তুমি হচ্ছে ছোট্ট করে আমি এখন একটা কি দেখি, যেহেতু আমার জায়গা লাগবে 1 2 4 3 5টা। তো প্রথমে আমার হচ্ছে যেটা দরকার সেটা হচ্ছে শ্রেণী ব্যক্তি। তারপর হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যাটা আমরা পরে লিখি। গণসংখ্যা সেটাকে আমরা প্রকাশ করি Fi দ্বারা। শ্রেণী মধ্যমান যেটাকে আমরা প্রকাশ করি Xi দ্বারা। তারপর হচ্ছে ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি এটাকে প্রকাশ করি আমরা UI দ্বারা। UI মানে হচ্ছে Xi মাইনাস A বাই S। এটা ধাপ বিচ্যুতি। এই লেখাটা আমি একটু কলমটা একটু বড় করে দিই। ধাপ বিচ্যুতি। তো ধাপ বিচ্যুতি আর এখানে হবে Fi আর UI এর গুণফল। তারপরে হচ্ছে আমরা ছোট্ট করে আঁকার চেষ্টা করি। তাহলে 45 থেকে 49, তারপরে হচ্ছে তোমার 50 থেকে 54, 55 থেকে 59, তারপর হচ্ছে 60 থেকে 64, তারপর হচ্ছে 65 থেকে 69, তারপর হচ্ছে 70 থেকে 74। এরপরে আমরা গণসংখ্যাগুলো বসাবো 6 9 17 12 10 6। তারপর সরি, এখানে তো না, আমরা গণার সংখ্যা হচ্ছে তোমার হচ্ছে 6 9 17 12 10 6। এখন তোমার হচ্ছে 45 49 যোগ করবা, কারণ শ্রেণী মধ্যমান মানে হচ্ছে এই দুটা শ্রেণী ব্যক্তি উচ্চ সীমা নিম্ন সীমা যোগ করে 2 দ্বারা ভাগ। উচ্চ সীমা নিম্ন সীমা যোগ করে কয় দ্বারা ভাগ? 2 দ্বারা ভাগ। 2 দ্বারা ভাগ করলে এটা 47 আসে। 47 প্রথমটা। তাহলে শ্রেণী ব্যক্তিকে আমরা বের করি নিম্ন সীমা এবং উচ্চ সীমার যোগফলকে 2 দ্বারা ভাগ করলেই শ্রেণী ব্যক্তি বের হয়ে যায়। নিম্ন সীমা উচ্চ সীমার যোগফল। এখন যেহেতু প্রত্যেকটা মানে শ্রেণী ব্যক্তি ব্যবধান হচ্ছে 5, শ্রেণী ব্যবধান কত? 5 5 হওয়ার কারণে এই শ্রেণী মধ্যমানের সাথে যদি 5 যোগ করে দাও তাহলে পরবর্তী শ্রেণী মধ্যমানটা বের হয়ে যাবে। এটার সঙ্গে যদি 5 যোগ করে দাও তাহলে পরবর্তী শ্রেণী মধ্যমান হয়ে যাবে। এটার সঙ্গে যদি 5 যোগ করে দাও তাহলে এইটার শ্রেণী মধ্যমান বের হয়ে যাবে। তাহলে এখানে 67 হবে, এখানে কি হবে? 72 হবে।
অর্থাৎ প্রথম শ্রেণী ব্যবধান মধ্যমান বের কইরা তারপরে ওইটার সঙ্গে শ্রেণী ব্যবধান যোগ করে দিলে পরবর্তী শ্রেণী মধ্যমানটা বের হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে এখন ধাপ বিচ্যুতি কেমনে বের করে? ধাপ বিচ্যুতি বের করার সিস্টেম হচ্ছে সহজভাবে, সে সবচেয়ে বেশি গণসংখ্যা কোথায়? 17। তাহলে এই যে এইখানে তোমার যে শ্রেণী মধ্যমানরা থাকবে সেটাকে আনুমানিক গড় হিসাবে ধরে নিতে হবে। এখানে অনেক সময় ভুলে অনেকে গণসংখ্যাকে ধরে নেয়, গণসংখ্যাটা হবে না, এখানে হবে যে সর্বোচ্চ গণসংখ্যা যে বরাবর যেখানে সেইটার শ্রেণী মধ্যমানটা হবে ধাপ বিচ্যুতি, মানে আনুমানিক গড়। সেটা কি হবে? আনুমানিক গড়। তা আনুমানিক গড়ের পাশে এই ধাপ বিচ্যুতিটা সবসময় শূন্য হয়। এর উপরে হচ্ছে -1 হবে, এরপরে -2 হবে, নিচের দিকে হলে +1 +2 +3। অর্থাৎ এগুলো আলাদা করে আমরা মান বের করে নিতে পারি, কিন্তু বের করা লাগে না। তুমি দেখো, তুমি যদি এখানে 57 ওখানে x 57 বসাও, আনুমানিক গড় 57, তাহলে 57 থেকে 57 বিয়োগ করো, তাহলে কত হবে? 0। এরপরে যদি উপরে তুমি হচ্ছে 57 কি বলে xi বসা 52 আর এ বসাও 57, তাহলে বিয়োগ করলে হবে 5, 5 কে 5 দ্বারা ভাগ করলে কত হবে? -1। এইবার হিসাব করার দরকার নাই তোমার। তো তুমি কি করবা? যেটা সর্বোচ্চ গণসংখ্যা সেই বরাবর এই শ্রেণী মধ্যমানটাকে এ ধরবা। এ ধরলে এটা হয়ে যাবে আনুমানিক গড়। কি হবে? আনুমানিক গড়। এখন এই কিন্তু যে কোনো একটাকে ধরেও এর মান বের করা সম্ভব, মানে সংক্ষিপ্ত পদ্ধতি গণনা সম্ভব। এখন তুমি যদি ধরো যে স্যার 67 কে আমি এ ধরবো, তাহলেও কিন্তু তোমার উত্তর একই আসবে। ঠিক আছে? তাহলে ওই বরাবর এটা ধাপ বিচ্যুতি কি হবে? শূন্য হবে। উপরেগুলো মাইনাস, নিচেগুলো কি হবে? প্লাস হবে। কিন্তু আমরা সাধারণত সর্বোচ্চ গণসংখ্যার ক্ষেত্রেই মানে আনুমানিক গড়টা ধরে নিই। তাহলে এখানে 2 দ্বারা গুণ করে FY1 মান বসাও, -12 -9, এটা 0, তারপরে 12, তারপর হচ্ছে 10, সরি 20, তারপর হচ্ছে 3 6 18। তাহলে এখানে মোট, তাহলে মোট গণসংখ্যা কত হবে? আমরা একটু হিসাব করে ফেলি। 6 9 15, 15 আর 17 প্লাস হচ্ছে 22 প্লাস হচ্ছে 6, হিসাব করলে এখানে 60 আসে। এটা হচ্ছে তোমার n এর মান। দেন হচ্ছে তোমার ধাপ বিচ্যুতিটা আমরা যোগ যদি করি, -12, তারপরে -9, তারপরে প্লাস হচ্ছে তোমার 32, প্লাস হচ্ছে 18, তাহলে এখানে 29 আসে। কি আসে? 29 আসে। তো এখানে FI/UI পাইছি আমরা, FI/UI এটা আসলে FI/UI এর সামেশন পাইছি আমরা। তো এখানে তোমার হচ্ছে এখন সুতরাং গড় আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সমান সমান a প্লাস সামেশন FI/UI ডিভাইডেড বাই হচ্ছে n ইন্টু হচ্ছে h। তাহলে এখানে a কত? a হচ্ছে 57 আর সামেশন FI কত? 29, n কত? 60, h কত? 5। তাহলে ওই যে 29 কে 5 দ্বারা গুণ করে তোমার হচ্ছে 60 দ্বারা ভাগ করবা, তাহলে এখানে আসে 2.416, 57, এটার লগে 57 আমরা যদি যোগ করে দিই, তাহলে এটা আসবে হচ্ছে 59.416। এটাই হচ্ছে তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। তাহলে আবার দেখেন, সংক্ষিপ্ত গড় নির্ণয় করতে গেলে সারণী তৈরি করতে হবে। একটা শ্রেণী ব্যক্তি, 8 শ্রেণী মধ্যমান, 8 গণসংখ্যা, ধাপ বিচ্যুতি যেটাকে আমরা UI দিয়ে প্রকাশ করি, এরপর FI/UI। তাহলে প্রথমেই হচ্ছে শ্রেণী ব্যক্তি বসানোর পর গণসংখ্যাগুলো বসাই নেব, দেন হচ্ছে দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে শ্রেণী মধ্যমান পাবো। তারপরে হচ্ছে আমরা শ্রেণী ব্যক্তি যোগ করে দিলেই পরবর্তী শ্রেণী মধ্যমানগুলো বের হয়ে যাবে। এটা লাগে 5 যোগ করছি, এটা 5 যোগ করছি, দেন এটা 5 যোগ করলে প্রত্যেকটা ধাপে পরবর্তী শ্রেণী মধ্যমানটা এসে পড়ে। এরপরে ধাপ বিচ্যুতি করতে গেলে প্রথমে আমরা সর্বোচ্চ গণসংখ্যা দেখবো। সর্বোচ্চ গণসংখ্যা যে শ্রেণী মধ্যমানটা থাকবে সেটাই হচ্ছে আনুমানিক গড় এ বরাবর ধাপ বিচ্যুতি শূন্য হবে, মানে এই বরাবর সর্বোচ্চ কি হবে? শূন্য হবে। তার উপর গুলো -1 -2, নিচেগুলো +1 +2 +3 এরকম করে যাবে। তো এরকম করে বের করার পর আমরা FI/UI গুণ করে বসাবো, FI/UI গুণ করে বসাবো, FI/UI এর সমষ্টি বের করবো, আর এখানে গণসংখ্যার সমষ্টি বের করবো। পরে আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় a প্লাস হচ্ছে সামেশন FI/UI ডিভাইডেড বাই n ইন্টু h। হ্যাঁ, এই সূত্র ব্যবহার করলে আমাদের অঙ্কটা হয়ে যায়। তাহলে দেখো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় শিখছি। তো এইটা কি তোমাদের কাছে কঠিন লেগেছে?
নিশ্চয়ই কঠিন লাগার কথা না। তাহলে এখানে তোমাদের প্রথম কাজ হচ্ছে সারণী নির্ণয় করা। 5টা কলাম বিশিষ্ট সারণী নির্ণয় করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। এবার চলে যাই আমরা সারণ হতে বহুভুজ নির্ণয়। তো এখানে 2টা সৃজনশীল আমি এমন ভাবে ডিটারমাইন করছি যে মানে সিলেক্ট করছি যে 1 আর 2 যে খ নাম্বার সারণী দিয়ে আমি গ নাম্বারটা করতে পারবো, দেখাইতে পারবো। তো আমাদের বহুভুজ নির্ণয় করতে গেলে আমাদের x অক্ষ বরাবর শ্রেণী মধ্যমন লাগে আর y অক্ষ বরাবর হচ্ছে গণসংখ্যা লাগে। তো এই সারণীটা দিয়েই আমরা কি করতে পারবো, বহুভুজ নির্ণয় কিভাবে করতে হয় সেটা দেখাইতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসলে আমরা চলে যাই মানে হচ্ছে তোমার ঘ নাম্বারে। তো তোলা হয়েছে নিশ্চয়ই। তো ঘ নাম্বার ব্যবহার করলে আমরা মানে ক্ষয় সারণীটাই ব্যবহার করব। ঠিক আছে, তাহলে গ করতে গেলে আমি আর সারণী লিখলাম না, তাহলে লিখবো যে খ নঙের সারণী ব্যবহার করে বহুভুজ অঙ্কন করা হলো। বহুভুজ অঙ্কন করা। দেখো বহুভুজ অঙ্কন করতে গেলে তোমার কি লাগবে, কি করবা, এটা আমি এখানে লিখে দিই। বহুভুজ অঙ্কন করতে হলে, বহুভুজ অঙ্কন করতে হলে তোমার এক অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান বসাতে হবে। 2 y অক্ষ বরাবর, তাহলে x অক্ষ বরাবর কি বসাতে হবে, শ্রেণী মধ্যমান বসাতে হবে। y অক্ষ বরাবর গণসংখ্যা বসাতে হবে। এটা হচ্ছে তোমার বহুভুজ অঙ্কনের 2টা রুলস। x অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান বসাবা আর y অক্ষ বরাবর কি বসাবা, গণসংখ্যা বসাবা। এখন এইটা আমি সুন্দর করে মানে আগে কথাটা লিখি, তারপরে হচ্ছে তোমাদের কি করে দিচ্ছি। তুমি বলবা যে ছক কাগজ, এখানে মানগুলো কিন্তু বেশি বড় না, যে এখানে গণসংখ্যা সর্বোচ্চ 17, তাহলে প্রত্যেক এক অক্ষ বরাবরও তুমি প্রতিফলিততম গড়কে এক একক ধরে নিবা, y অক্ষ বরাবরও প্রতিফলিততম গড়কে এক একক ধরে নিবা। এখানে লিখবা প্রথম যে কাজটা করবা, এখানে একটা কাজ করতে হয় যে প্রথম শ্রেণী মধ্যমানের পূর্ববর্তী শ্রেণী মধ্যমান নিতে হবে। ধরো এটা থেকে পূর্ববর্তী শ্রেণী মধ্যমান কত হবে, 47 থেকে 5 বিয়োগ করো, তাহলে ওটা হবে হচ্ছে তোমার 42। তো শেষ শ্রেণী মধ্যমানের পরবর্তী শ্রেণী মধ্যমানও নিতে হবে। পরবর্তী শ্রেণী মধ্যমান, এটার সঙ্গে 5 যোগ করে দাও, 77 নেই। এই কাজটা আমাদের নিতে হবে। এখানে আমাদের এই মানগুলো নাই, কিন্তু ওই যে মিলানোর জন্য তোমাকে এই কাজ করতে হবে। প্রথম শ্রেণী মধ্যমানের পূর্ববর্তী শ্রেণী মধ্যমান নেবো। এটা কি করবো, শ্রেণী ব্যবধানটা বিয়োগ করে দিব। প্রথম শ্রেণী মধ্যমান থাকে 47 থেকে 5 বিয়োগ করলে 42 হয়। শেষ শ্রেণী মধ্যমানের পরবর্তী শ্রেণী মধ্যমান নেবে, 72 এর সাথে 5 যোগ করলে কি হবে, 77 হবে। এই কাজটা আমাদের প্রথম করে নিতে হবে। তারপরে বলবো x অক্ষ বরাবর ক্ষুদ্রতম গড়কে, সব কাগজের ক্ষুদ্রতম ঘরকে তোমাদের 1 একক ধরে শ্রেণী মধ্যমান ও y অক্ষ বরাবর, এখানে মানগুলো ছোট, প্রতি ক্ষুদ্রতম ঘরকে 1 একক ধরে গণসংখ্যা বসিয়ে বহুভুজ অঙ্কন করা হলো। বহুভুজ অঙ্কন করা, এই কথা লেখার পরে তুমি হচ্ছে নিচে গ্রাফটা স্টেবলার করে দেবা। গ্রাফ থাকার পর তাহলে খেয়াল করো যে প্রথম শ্রেণী মধ্যমানে পূর্ববর্তী শ্রেণী মধ্যমান নিব, শেষ শ্রেণী মধ্যমানে পরবর্তী শ্রেণী মধ্যমান নিব। 100 বরাবর মানে সবকাজে ক্ষুদ্রতম গড়কে একক ধরে শ্রেণী মধ্যমান বসাবো, আর y অক্ষ বরাবর ক্ষুদ্রতম গড়কে একক ধরে গণসংখ্যা বসাবো।
এখন এই অঙ্কটা যেহেতু আমরা করে ফেলছি, এইখানে আমি x অক্ষ y অক্ষ আইকে তোমাদের চিত্রটা দেখাচ্ছি। তো এখানে একটু দেখে নাও, আমরা প্রথমে x অক্ষ বরাবর এইরকম x অক্ষ নিব, তাহলে এটা x ও x প্রাইম, y ও y প্রাইম। তাহলে এখানে তোমার হচ্ছে প্রথম শ্রেণীর মধ্যমান কত, 47। তাহলে এখানে প্রথমটা আমরা নিব বলছিলাম কি 42 নিব। তাহলে 42, 47, 52, 57, 62, 67, 72, তারপরে আমার দরকার হচ্ছে 77। এগুলো কিন্তু আমরা বাড়তে নিয়েছি প্রথমটা মিলানোর জন্য, আর এইটা ভাঙা চিহ্ন দ্বারা আমরা দেখাই দেবো এরকম করে, ঠিক আছে? বা তোমাদের বই এরকম চিহ্ন দিচ্ছে, এটাও তুমি দেখাইতে পারো। এরপরে গণসংখ্যা আছে এখানে তোমার হচ্ছে 17 পর্যন্ত। ধরো এটা আমরা 5, তারপর এটা 10, এটা 15, এটা আমরা 20 হিসাবে ধরে নিলাম। তাহলে প্রথম এইরকম মানগুলো তোমার তো সব কাগজ থাকবেই। তাহলে সেখানে তুমি প্রতি ক্ষুদ্রতম 5 ঘরকে পরপর 42, 47 এরকম বসে, প্রতি ক্ষুদ্রতম 5 ঘর পর, ক্ষুদ্রতম 5 ঘর পর। হ্যাঁ, এইরকমও এখানে প্রতি ক্ষুদ্র 5 ঘরকে 5 করে। এটা নির্ভর করবে মানের উপর। কিসের উপর? মানের উপর। তো তোমার ছক কাগজ তুমি দেখো যে লাল কালি দিয়ে দেওয়া আছে বা একটু গাঢ় করে দেওয়া আছে, প্রতি ক্ষুদ্রতম 5 ঘর পর পর দেখবে একটু লাল বা গাঢ় কালো কালি দিয়ে দাগ দেওয়া থাকে। এরপরে হচ্ছে আমরা কি বসাবো, যে যেমন এখানে গণসংখ্যা বসাবো বলছে। তো 47 এর উপর গণসংখ্যা কত আছে? 6। তাহলে তুমি এখানে এই 5 এর উপর আমি এখানে আনুমানিক বসাইতেছি 50। এটার উপর কিন্তু বসাবা না, কারণ এটা তো মিলানোর জন্য নিছি আমরা, এই যে গ্রাফটা যেন মিলাইতে পারি সেই জন্য নিছি। অনেকে এই বিসমিল্লাহ দিয়ে 42 এর উপরেই বসা যায়, তখনই গ্রাফটা ভুল হয়। তো 52 এর উপর 9, 9 হচ্ছে এই বরাবর নিতে পারো। হ্যাঁ, 52 এর উপর 9। 57 এর উপর কত? সবচেয়ে বেশি 17। তাহলে 62 এর উপর হচ্ছে 12। তাহলে 12 আনুমানিক এখানে হবে। 67, 10, 10 এই বরাবর হবে একটু এইখানে। তারপর 72 হচ্ছে 6, ধরো এইখানে 5 এর একটু উপর। তারপরে তুমি এই যে ফ্রি হ্যান্ডে এটাকে এরকম মিলাই দিবে। এই যে এটা হয়ে গেল কি অজীব রেখা, ঠিক আছে? তাহলে এখানে এই বিন্দুগুলো প্রত্যেকটা মধ্য দিয়ে যায়, এটা নিশ্চিত করতে হবে আমাদের। তাহলে এইটাই হলো তোমার অজীব রেখা, সরি কি বলি, বহুভুজ রেখা। তাহলে দেখছো বহুভুজ রেখা কিভাবে আঁকতে হয়। তাহলে বহুভুজ রেখা আঁকতে গেলে আমাকে মানে x অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান বসাতে হবে, y অক্ষ বরাবর কি গণসংখ্যা বসাতে হবে। তারপর হচ্ছে আমরা এই কথা লিখবো যে প্রথম শ্রেণী মধ্যমান এর পূর্ববর্তী শ্রেণী মধ্যমান, প্রথম শ্রেণী মধ্যমান এর পূর্ববর্তী শ্রেণী মধ্যমান 42, শেষ শ্রেণী মধ্যমানের পরবর্তী শ্রেণী মধ্যমান 72 নেই। x অক্ষ বরাবর সংখ্যা ক্ষুদ্রতম ঘরকে এক একক ধরে শ্রেণী মধ্যমান, y অক্ষ বরাবর ক্ষুদ্রতম ঘরকে এক একক ধরে গণসংখ্যা বসিয়ে বহুভুজ অঙ্কন করা হবে। তো আমার কাছে তো গ্রাফ নাই, তাই আমি আনুমানিকভাবে তোমাদেরকে দেখাই দিলাম। তাও কিন্তু খারাপ হয় নাই, সুন্দরই হয়েছে। তাহলে সেক্ষেত্রে তোমার প্রতি ক্ষুদ্রতম 5 ঘর পর পর তুমি 42, 47, 52, 56 এরকম করে বসাবে। আর পরে প্রতি ক্ষুদ্র 5 ঘরকে 5, 10, 15, 20 করবে। এখন এর মানের উপর নির্ভর করবে প্রতি ক্ষুদ্রতম ঘরকে তুমি কত ধরবে। এখানে মানগুলো মোটামুটি ছোট ছিল, আমরা জানি 4 ভাগের এক অংশ দূরে রাখতে পারবো, তাই প্রতি ক্ষুদ্রতম ঘরকে আমরা 1 একক ধরে নিচ্ছি। অনেক সময় প্রতি ক্ষুদ্রতম ঘরকে 2 এককও ধরা লাগতে পারে বা 3 এককও ধরা লাগতে পারে। তাহলে তোমার হচ্ছে বহুভুজ অঙ্কন করতে গেলে তোমার কি করতে হবে, তোমার ওই যে সংক্ষিপ্ত পদ্ধতি গণ নির্ণয়ের জন্য যে সারণী অনেকটা ওই রকমই। অর্থাৎ যদি সংক্ষিপ্ত পদ্ধতি গণ নির্ণয় না বলতো, তোমাকে যদি বলতো মদ্দক, তাহলে তুমি হচ্ছে বহুভুজ অঙ্কন করার জন্য একটা আলাদা সারণী তৈরি করে নিতে হতো। এই সারণীটা হচ্ছে এই 3টা কলাম। বহুভুজ অঙ্কনের জন্য এই 5 লাস্টে 2টা ধাপ লাগে না। তাহলে আমরা যেহেতু এখানে এই 3টা কলাম আগে আঁকছি, সেই জন্য আমরা বলে নিছি যে খ নঙ্গে সারণী ব্যবহার করে বহুভুজ অঙ্কন করা হবে। আর তোমার যদি এটা খ নাম্বারে যদি সংক্ষিপ্ত পদ্ধতি গণ নির্ণয় না করতে বলতো, বলতো মদ্দক নির্ণয়, তখন মানে সারণী হতে বহুভুজ অঙ্কন করতে গেলে এই 3টা কলাম দিয়ে তোমাকে সারণী তৈরি করে নিতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছে। এবার আসো লাস্ট প্রশ্ন, যে দশম শ্রেণীর জন্য 30 জন শিক্ষার্থী গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, শ্রেণী ব্যবধান 5 ধরে সারণী তৈরি করো। তাহলে এই সারণী তৈরি করতে গেলে জাস্ট সারণী তৈরি করতে বলছি, মধ্যকে সারণী বলে নাই, তাহলে আমাদের 3টা কলাম লাগবে। এখানে হচ্ছে শ্রেণী ব্যবধান, টেলি চিহ্ন আর গণসংখ্যা। আর যদি বলে শ্রেণী ব্যবধান 5 ধরে মধ্যক নির্ণয় সারণী তৈরি করো, তাহলে সেক্ষেত্রে ওই যে ক্রমবর্ধিত গণসংখ্যা বাড়তি অ্যাড করতে হবে।
তাহলে সেক্ষেত্রে লাগবে শ্রেণী ব্যবধান, কেডি চিহ্ন, গণসংখ্যা, ক্রমচিহ্নিত গণসংখ্যা। যদি তোমাকে বলে শ্রেণী ব্যবধান 5 ধরে মধ্যক নির্ণয় সারণ তৈরি করো, শ্রেণী ব্যবধান 5 ধরে তোমার হচ্ছে সারণী তৈরি করো, এই জিনিসটা আমরা শিখি এটা কিভাবে করতে হয়। দেখো, আশা করি খুব সহজেই ব্যাপারগুলো বুঝতে পেরেছি। তাহলে এখন এটা যে সারণী তৈরি করতে চাই, অঙ্কটা করতে গেলে আমাদের মানে আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। তো শ্রেণী সংখ্যা নির্ণয় করতে গেলে সবার আগে আমাদের পরিসর নির্ণয় করতে হয়। আমরা জানি পরিসর সমান সমান হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা, মাইনাস সর্বনিম্ন সংখ্যা। তো সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1, ঠিক আছে, ইংলিশেই দিই প্লাস 1। এখন আমরা এখানে একটু ভালো করে খেয়াল করে দেখব কোনটা সর্বোচ্চ সংখ্যা কোনটা সর্বনিম্ন সংখ্যা। তাহলে এখানে আমার কাছে যেটা চোখে পড়ছে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 99, সর্বনিম্ন সংখ্যা এখানে যেটা চোখে পড়তেছে এখানে হচ্ছে 50, আর নিচে কোনো সংখ্যা আমি এখানে দেখতে পাচ্ছি না। তাহলে এখানে 99 হচ্ছে সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 50, তার সঙ্গে প্লাস 1, তাহলে এখানে কত হয় 9 আর হচ্ছে 4 প্লাস 1 সমান সমান হচ্ছে 50। এখন শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয়, শ্রেণী সংখ্যা অনেক সময় ক নাম্বারে শ্রেণী সংখ্যা নির্ণয়ও আসবে। তাহলে সুতরাং শ্রেণী সংখ্যা নির্ণয় যদি করতে চাই তাহলে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে গেলে আমরা জানি পরিসরের মানটাকে পরিসরকে শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করতে হয়। তাহলে শ্রেণী ব্যবধান তো এখানে 5, তাহলে পরিসর পাইছি কত 50, তাহলে 50কে 5 দ্বারা ভাগ করলে সেটা হবে 10। তার মানে শ্রেণী সংখ্যা বাম থেকে ডানে যে আমাদের লাগে সেটা লাগবে হচ্ছে শ্রেণী লাগবে হচ্ছে 10টা, কিন্তু আমাকে হেডলাইন যদি লিখতে চাই সেই জন্য আরেকটা শ্রেণী লাগবে, তাহলে তুমি 11টা। নিচে যদি মোট লিখতে চাও তাহলে সেই জন্য লাগবে আরেকটা, মোট 12টা শ্রেণী লাগবে সেটা কথা। অর্থাৎ এখানেই আমরা বাম থেকে ডানে 12টা ইয়ে লাগবে, কি বলে এটাকে, শ্রেণী লাগবে। কারণ আমাকে উপরে তো হেডলাইন লিখতে হবে, তাহলে হেডলাইন, তাহলে এখানে আমরা সারণী তৈরি করা হলো, সারণী তৈরি করা হলো। তাহলে সারণী তৈরি করতে গেলে প্রথমে পরিসর বের করতে হয়, পরিসর বের করার পর শ্রেণী ব্যবধান ধরে তোমাকে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। শ্রেণী ব্যবধান তো যদি বলা থাকে তো 5 ধরবা, আর যদি বলা না থাকে তাহলে তোমার নিজের সুবিধা মতো নিতে পারবো 5 অথবা 10। এরপরে এখানে আমরা হচ্ছে লিখবো শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান, কেলি চিহ্ন, তারপর হচ্ছে গণসংখ্যা। তাহলে এখানে কয়টা ঘর লাগবে, একটা তো করলামই, আর 10টা লাগবে আমাদের মানগুলো বসানোর জন্য। 10টার বাহিরে উপরে বসাইছি কয়টা, একটা, তাহলে মোট 11টা। এখানে 3টা 4টা 5 6 7 8 9 10, লাস্ট 4টা নিব, মোট কি থাকবে, তাহলে এটা আমাদের লাগবে না। তাহলে এখন প্রথম কাজ হচ্ছে 50 থেকে আমরা লিখবো 54, কারণ এখানে শ্রেণী ব্যবধান 5, তাহলে 55 থেকে লিখবো হচ্ছে 59, 60 থেকে লিখবো 64। কারণ দেখো তুমি 54 থেকে যদি 50 বিয়োগ করো তাহলে 4 হয়, তার লগে 1 যোগ করতে হয়, তাহলে কত হয় 5, অথবা তুমি কাউন্ট করতে পারো 50 51 52 53 54, তাহলে 5 হয়ে গেল। তারপরে 65 থেকে 69, 70 থেকে 74, 75 থেকে 79, 80 থেকে 84, 85 থেকে 89, তারপর 90 থেকে 94, 95 থেকে হচ্ছে 99। তো সর্বোচ্চ গণসংখ্যা এখানে 99ই আছে। এখন কিভাবে তুমি এখান থেকে খুঁজবে, প্রথমে দেখো 76 পাইছি, এই 76 দেখবা কোথায় আছে, 76 আছে এখানে, তাহলে এখানে একটা দাগ দিবা। তারপরে হচ্ছে 65, 65 কোথায় আছে, এখানে একটা দাগ দেবা। এরপর 80, 80 কোথায় আছে, এখানে একটা দাগ দেবা। তারপরে 55 কোথায় আছে, 55 এখানে আছে, এখানে একটা দাগ দিবা। তারপরে এবার তুমি একটু আন্ডারলাইন করে ফেলবা কি কি সংখ্যা নিছো। 60,
61 এখানে আছে। 80 আছে কোথায়? 80 আছে এই জায়গায়। 50 আছে কোথায়? 50 আছে এখানে। তারপর হচ্ছে 75 কোথায় আছে? 75 আছে এখানে। তারপর 64 কোথায় আছে? এই জায়গায়। তারপর 70 কোথায় আছে? 70 আছে এইখানে। তারপর 80 কোথায় আছে? এইখানে। তিনটা হয়ে গেল এখানে। 75 কোথায় আছে? এই যে এখানে। তারপর হচ্ছে 55 কোথায় আছে? এই যে এখানে। তারপর হচ্ছে 80 কোথায় আছে? এখানে। তারপর হচ্ছে 70 কোথায় আছে? 70 এখানে। 75 কোথায় আছে? 75 আছে এখানে। 67 কোথায় আছে? 67 আছে হচ্ছে তোমার এই জায়গায়। তাহলে এখানে 5টা হয়ে গেছে। আর আর একটা টান দিতে হয়, আমরা জানি তেলি চিহ্ন প্রকাশ করতে গেলে 4টার পরে 5টা হয়, এরকম আর আর এখানে দাগ দিয়ে বোঝাচ্ছে এখানে 5টা আছে। তারপর 80 এর ক্ষেত্রে একই ঘটনা, এখানে 5টা হয়ে গেল। তারপর হচ্ছে তোমার 90, তো 90 কোথায় আছে? এই ঘরে। তারপর হচ্ছে 72 কোথায় আছে? 72, তার 72 এই ঘরে আছে। তারপর হচ্ছে 93 কোথায় আছে? 93 আছে এইখানে। তারপর হচ্ছে তোমার 85, 85 কোথায় আছে? এই জায়গায়। তারপরে 69 কই আছে? 69 আছে এইখানে। তারপর 74 কই আছে? এইখানে। 80 এই জায়গায়। তারপর 78 কোথায়? 78 এখানে হবে। তারপর হচ্ছে 64 কই হবে? এই জায়গায় হবে। তারপর 80 আছে কোথায়? 80 আছে এখানে। তারপর 85 কোথায় আছে? এই জায়গায়। তারপর লাস্ট হইল কি? 99 আছে কোথায়? এখানে। এখন আমরা গণসংখ্যাগুলো বসাই। তো গণসংখ্যা বসাই, এখানে হচ্ছে 1, এখানে হবে 2, এখানে হবে 3, এখানে হবে 2, এখানে হচ্ছে তোমার 4, তারপরে 5, সরি 6, তারপর হচ্ছে 7, তারপর 2, তারপর 2, তারপর 1। তাহলে দেখি তো আমরা মোট 30টা হয় কিনা আমাদের। 3, 3, 3, 6, 6, 2 হচ্ছে 8, 8, 4, 12, 12, 6, 18, 18, আর 7 হচ্ছে তোমার 25, 25 আর 30, এই তো হয়ে গেল 30। এই হচ্ছে সারণী নির্ণয় করা। তাহলে অনেকে কিন্তু এই 76 মানে এখানে খুঁজে 50 থেকে 54 এর মধ্যে কারা কারা আছে, 54 থেকে 54, 54 থেকে 54 এরকম খুঁজতে খুঁজতে অজ্ঞান হয়ে যায়, হয়তো অনেক সময় লাগে। আসলে এইভাবে না, আমি যেভাবে দেখেছি এইভাবে করতে হয়, তাহলে আমরা তাড়াতাড়ি করে নিতে পারবো। তাহলে এই গেল সারণী তৈরি করা। এই গেল তোমাদের হচ্ছে বহুভুজ অঙ্কন করা, অতিভুজ অঙ্কন করা। আশা করি তোমাদের এই ক্লাসটা, আমার এই ক্লাসটা তোমাদের জন্য উপকার বয়ে আনবে, এবং তোমরা আমাকে জানাবে তোমাদের এই ক্লাসটা কতটুকু উপকার হয়েছে এবং তোমরা প্রপারলি বুঝতে পারছো কিনা। তো আজকে এতটুকুই। কয়েকজন স্টুডেন্ট আমাকে এই পরিসংখ্যানের ক্লাস দিতে বলেছিল। তো পরিসংখ্যানের ক্লাসটা জানি না কতটুকু ভালো করেছি, চেষ্টা করেছি তোমাদেরকে ভালো করতে। সামনের দিনগুলোতে আমি আরো ভালো করে তোমাদের জন্য ভিডিও দিব। সবাই ভালো থাকো, কমেন্টস করবে।